This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা প্রায় 11টা, আর 11টা মানেই 11টা 11। আর 11টা 11 সবথেকে বড় প্রশ্ন, বন্ধু ইরানকে কি অস্ত্র পাঠিয়েছে চীন? রহস্য বাড়াচ্ছে বেজিং এর 5টি বোয়িং 747 বিমান। ইরানের দিকে উড়ে গেছে 5টি বোয়িং। নজরদারি চালানো সংস্থা ফ্লাইট রেডার 24 কে উদ্ধৃত করে জানিয়েছে ফক্স নিউজ, 5টি বিমান ইরানে অস্ত্র পাঠিয়েছে বেজিং, অনুমান ভূ রাজনৈতিক মহলের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, আপনার কি মনে হয়? আপনি তো যুদ্ধের গতি প্রকৃতির দিকে একেবারে প্রথম দিন থেকে নজর রাখছেন, আমাদের সঙ্গে আলোচনাও করছেন। কি মনে হয় আপনার, চীন কি সাহায্য করবে? অল আউট সাহায্য করবে কিনা এটা একটা বড় প্রশ্ন, কিন্তু স্ট্র্যাটেজিক সাহায্য চীন করতে পারে এটা আমার প্রথম থেকেই মনে হয়। শুধু চীন নয়, বহু দেশই স্ট্র্যাটেজিক সাহায্য করতে পারে ইরানকে, এটা আমার ডে 1 থেকে মনে হচ্ছে। কিন্তু অল আউট সাহায্য বা যদি বলেন ওপেন সাহায্য, ওপেন অস্ত্র পাঠানো, ওপেন স্ট্র্যাটেজিক হেল্প করা, ওপেন মুভমেন্টস করানো, এই ব্যাপারে আমার একটু হলেও ডাউট আছে। কিন্তু হ্যাঁ, স্ট্র্যাটেজিক সাহায্য বা যেটাকে আমরা বলি ক্লোজ অর্ডার হেল্প, সেইগুলো করতে পারে এবং করছেও আই বিলিভ। কেন আপনার কেন মনে হচ্ছে না যে অল আউট সাহায্য করবে? কোন জায়গাগুলো আপনার ডাউট লাগছে? আবারও বলছি, চীনের ক্ষেত্রে আমার ডাউটটা বেশি লাগছে। তার কারণটা হচ্ছে একটা অদ্ভুত অবজারভেটরি সাইলেন্স আমরা সবাই দেখতে পাচ্ছি, যে এত কিছু পাড়ার মধ্যে বোমাবাজি হচ্ছে, অথচ পাড়ার মানে মোস্ট রেসপেক্টেড 3টে লিডার কিন্তু চুপ, সে অর্থে চুপ। তার মধ্যে ভারতবর্ষ, চীন এবং রাশিয়া চুপ আছে। তার কারণ হচ্ছে, আমি আবারও বলছি, দিস ইজ দ্য মান্থ অফ জুলাই। এই জুলাই মাসে এরা কেউ কোনো ডাইরেক্ট ইন্ডালজেন্সে নতুন করে জড়াতে চাইবে না। এরা চাইবে যে এই ইন্ডালজেন্স গুলো যতটা পারা যায় ইন এ স্টল স্টেটে রাখতে, যতটা পারা যায় আস্তে আস্তে ব্যাটিং করতে। কারণ ওরা সবাই চাইবে লাঞ্চ পিরিয়ড অবধি আমরা যেন আর উইকেট না হারাই, সো দ্যাট আফটার লাঞ্চ যে ব্যাটিংটা শুরু হবে সেটা অপোনেন্টকে চাপে ফেলে দিতে পারে। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। দক্ষিণ ইসরায়েলের নেভেক শহরে হামলা চালিয়েছে ইরান। বেরশেবায় পর আছড়ে পড়ল মিসাইল, ধ্বংস হয়েছে বহুতল, একাধিক বাড়িতে আগুন, মাইক্রোসফটের অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিনিধি মনীষ পৌঁছে গেছেন স্পটে, দেখব মনীষেরই পাঠানো একটি প্রতিবেদন। आज सुबह जब ईरानी मिसाइल आए तो उस वक्त बीर सेवा के कई इलाकों में काफ़ी तबाही आई और कुछ तस्वीरें हम दिखा ही रहे हैं। लेकिन असल में टारगेट बीर सेवा इलाके का नहीं, बल्कि असल में टारगेट वहीं पास में डिमोना न्यूक्लियर प्लांट था, जिसको टारगेट करके ईरान ने मिसाइल दागे थे। डिमोना न्यूक्लियर प्लांट जो कि इजराइल की ताकत है, इजराइल के आन बान शान का प्रतीक है, और कहा जाता है कि वहाँ पर इजराइल ने कई परमाणु बम रखे हैं। हालांकि आधिकारिक तौर पर इजराइल ने कभी यह माना नहीं। और इस बार ईरान की कोशिश थी कि अगर इजराइल ईरान के न्यूक्लियर साइट पर अटैक कर रहा है तो ईरान भी इजराइल के डिमोना न्यूक्लियर प्लांट को हिट करे, और लगातार ईरान की तरफ से यही कोशिश की जा रही है। लेकिन अभी तक जो खबरें आ रही है, अभी तक जो अथॉरिटीज बता रही है, उसके मुताबिक डिमोना न्यूक्लियर प्लांट पूरी तरह से सुरक्षित है, क्योंकि वहां पर अमेरिका के 3rd एयर डिफेंस सिस्टम को लगाया गया। वहीं दूसरी तरफ ये ईरानी मिसाइल वहां से कुछ किलोमीटर दूर रेसिडेंशियल इलाके में गिरी, भारी तबाही हुई है, काफी लोग घायल हुए। আমরা দেখালাম প্রতিবেদন। আমরা আবারও বলছি, এই মুহূর্তে একমাত্র ভারতীয় টেলিভিশন হিসেবে টিভি9 নেটওয়ার্ক তারাই পৌঁছে গেছে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ওয়ার এক্সক্লুসিভ টিভি9 নেটওয়ার্কের যে ছবিগুলো আপনারা দেখছেন, ধ্বংসের ছবি। আক্রমণ হচ্ছে, প্রতি আক্রমণ হচ্ছে। কখনো তেল আবিবে ইরান আক্রমণ করছে, অন্যদিকে পাল্টা স্ট্র্যাটেজিক সেন্টারে আক্রমণ করছে আইডিএফ। আমরা একই সঙ্গে 8টা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 8টা ছবি।
আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো, পিসিআরকে বলবো একবার সেই ছবি দেখানোর জন্য। ইরানের মিসাইল হানায় তেল আবিবে ধ্বংসলীলা, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিং। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিং। ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলে। ভিডিও প্রকাশ করে দাবি করেছে ইরান। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, ধ্বংসের ছবি একবার দেখুন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিং। ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলে। ভিডিও প্রকাশ করে দাবি করেছে আইআরজিসি। শুভাশিস বাবু, আপনার কাছে আবারও যাব। শুভাশিস বাবু, গোটা বিশ্বের কোথায় কি যুদ্ধ হচ্ছে সেগুলো নয় তুলে রাখি, আমরা দুটো বিষয় নিয়ে একটু কথা বলি। এক হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত, আরেকটা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। এই দুটো সংঘাত কি দেখিয়ে দিল যে কোনো দেশের পক্ষে আধুনিক যুদ্ধে এগোতে গেলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা উন্নত হওয়া দরকার? আমি একটা স্টেপ থেকে বললে আমার মনে হয় আমি একটু কমফোর্টেবল হব। সেটা হলো এয়ার ডিফেন্স সিস্টেম যেমন দেখিয়ে দিল গোটা বিশ্বকে, তেমনি পাকিস্তানের প্রতি ভারতের যে অ্যাটিটিউডটা থেকে গোটা বিশ্বকে শিখিয়ে দিল যে ডিপ্লোমেসিতে ভারতবর্ষ একটা টেক্সট বুক, আর সেটা পড়ে নেওয়াটা খুব দরকার বিফোর ইউ গেট ইনটু আ ওয়ার। কারণ যে আজকের ডেটে দাঁড়িয়ে ইরান ইসরায়েল যতই এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করুক না কেন, তাদের টার্গেট কিন্তু হচ্ছে সিভিল জোন, উইচ ইজ দ্য ইজিয়েস্ট টার্গেট। অথচ একটা দেশ যে নিজের থেকে কোনোদিন কোনো যুদ্ধে লিপ্ত হয় না, সেই দেশটা বেছে বেছে এমন জায়গায় হিট করলো যেই জায়গাগুলো হচ্ছে টেররিস্ট জোন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ওয়ার উইথ ইন্টেনশন আর আরেকটা ডিফারেন্স হচ্ছে ওয়ার উইথ প্রিসিশন। এই ওয়ার উইথ প্রিসিশনটার জন্য মিলিটারি ডিসিপ্লিন লাগে, যেটা ভারতবর্ষের কাছ থেকে গোটা বিশ্বের আজ শিক্ষণীয় একটি জিনিস। আর দ্বিতীয় জিনিস যেটা আমাদের সবাইকে শিখিয়ে দিল, সেটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম আপনার যতই আধুনিক থাকুক না কেন, যদি সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা প্রুভেন না হয়, ইউ ক্যানট 100% রিলাই অন এ সিস্টেম। আজকে যারা ভাবছে যে বা ভেবেছিল যে ইসরায়েল এমন একটা জায়গায় আছে যেটাকে টাচ করা যাবে না, ইরান হ্যাজ ব্রোকেন দ্যাট জিন্স। এবং এই কারণেই আধুনিক অস্ত্রের যে ভান্ডার আমরা দেখতে চলেছি, সেই ভান্ডারে কিন্তু কোন দেশ কোথায় প্রায়োরিটি পাবে বা কার ম্যানুফ্যাকচার প্রোডাক্ট কতটা জায়গা পাবে, সেটা কিন্তু সময়ই বলে দেবে। ইউ ক্যানট হ্যাভ এ কনফিডেন্ট স্টেটমেন্ট অন দ্যাট। সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা, ইরানের মিসাইল হানা তেল আবিবে ধ্বংসলীলা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ বিল্ডিং। ছবি তো আমরা দেখছি, ডিটেল নেব সুজয়। একেবারে দেখো, ইসরায়েলের পাশাপাশি এবার কিন্তু ইরানও ছবি প্রকাশ করে গোটা পৃথিবীর সামনে নিয়ে আসতে চলেছে যে কোথায় কোথায় তারাও হামলা চালিয়েছে, কোথায় কোথায় তারাও সফল হয়েছে। যে ঠিক যেরকমটা ইসরায়েল বারবার আইডিএফ এর তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটাকের তারা প্রমাণ দেখিয়েছে, তথ্য প্রমাণ ছবি বিশ্বের সামনে এনেছে। এক্ষেত্রে আইআরজিসিও কিন্তু একই ছবি সামনে এনেছে তাদের তরফ থেকে। এই যে লাগাতার মিসাইল হামলা এবং সেখানে ইসরায়েলের যে স্টক এক্সচেঞ্জ, যেটা বলা চলে যে অর্থনীতি, সেখানকার অর্থনীতির একটা অন্যতম ভিত, সেটাকে যে তারা নড়িয়ে দিতে পেরেছে তার প্রমাণ এবার ইরানের তরফ থেকে সামনে আনা হচ্ছে। অর্থাৎ দুপক্ষই যে মরিয়া একে অপরের কোমর ভেঙে দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু এক ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখতে পাচ্ছ, আজকে ৮ম দিন, আজকেও কিন্তু এই পরিস্থিতি থামার বিন্দুমাত্র কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে শেষমেশ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, যদি ৮ দিন থেকে আরও যদি এগোতে থাকে পরিস্থিতি, তাহলে কিন্তু যে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। শুভজিৎ, নজর থাকবে সুজয়। এদিকে ইরানে হামলা করতে প্রস্তুত আমেরিকা। আগামী 2 সপ্তাহের মধ্যেই তেহরানে হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কেন হঠাৎ করে 2 সপ্তাহ সময়? সুজয়ের কাছে আবারও যাবো। সুজয়, যে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের কাছে জ্যাঠামশাই হয়ে ওঠার একটা চেষ্টা করছিলেন, সব জায়গায় নিজে থেকে নাক গলাচ্ছিলেন, তিনি 3টে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় পরশুদিন, তাতে মনে হয়েছিল এই হয়তো অ্যাটাক করে দিল। কিন্তু এখন আমরা যে খবর পাচ্ছি 2 সপ্তাহ পরে, মানে 2 সপ্তাহ তিনি চিন্তা ভাবনা করবেন। এই 2 স্টেপ পিছিয়ে আসার কারণটা কি? নিজের দেশেই প্রশ্নের মুখে পড়েছেন বলে, নিজের দলেই প্রশ্নের মুখে পড়েছেন বলে?
দেখো, যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা বলছেন যে ইরানকে এই সময়টা 2 সপ্তাহ সময় দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করেছেন ট্রাম্প। একদিকে যেমন নিজের দেশে চাপে পড়া, তার পাশাপাশি ইরানকেও একটা সুযোগ দেওয়া। তার কারণ আমেরিকার মূল লক্ষ্য যে যাতে কোনোভাবে ইরান এই পরমাণু অস্ত্র তৈরি করা থেকে যাতে বিরত থাকে বা পরমাণু অস্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে সময় দেওয়া এবং নিজেদের রণকৌশল সাজিয়ে ফেলা, আরও নিজেদের শক্তি সঞ্চয় করা, এটা একটা কৌশল হতে পারে, সেটাই বলছেন। তার কারণ হোয়াইট হাউসের প্রেস সচিব ইতিমধ্যেই জানিয়েছেন যে ট্রাম্প কিন্তু 2 সপ্তাহ সময় চেয়েছেন। একেবারে দেখো যে এই 2 সপ্তাহ সময় দেওয়ার কিন্তু এই কারণগুলি তারা ব্যাখ্যা করছেন, বিভিন্ন কারণ উঠে আসছে। তার কারণ এই যে তুমি যেটা বলছিলে যে জ্যাঠামশাই হয়ে ওঠা, এর আগে আমরা দেখেছি ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি, যখন যুদ্ধ চলছিল লাগাতার, যখন ভারত প্রত্যাঘাত করছিল, সেখানেও যুদ্ধ থামানোর কৌশল করেছেন। এর পাশাপাশি ইরানের আকাশ সম্পূর্ণভাবে আমেরিকা নিজেদের দখলে নিয়েছে, সেই হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো সময় হামলা হতে পারে সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেখান থেকে 2 সপ্তাহ অর্থাৎ পিছিয়ে আসা, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বলে মনে হয়। সঙ্গে থাকো, বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন শুভাশিস বাবু? মঙ্গলবার রাতে এই খবর, আমি এখানে ছিলাম, তখন বাজে ঘড়ির কাঁটা ধরুন ওই 15-10টা মতন ভারতীয় সময়। ডোনাল্ড ট্রাম্পের 3টে পোস্ট আমার এখনো মনে পড়ে যাচ্ছে। একটা হচ্ছে ইরানের আকাশ এই মুহূর্তে আমাদের বায়ুসেনা দখল করে নিয়েছে, একটা হচ্ছে যে খামেনেইকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে, এরকম অনেক কিছু। এই জ্যাঠামশাই ট্রাম্প সেদিনকে হুঙ্কার টুঙ্কার দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু 2 সপ্তাহ কেন পিছিয়ে গেলেন? রাশিয়ার গুতোয় নাকি নিজের দলের গুতোয়? 3টে ফোন কল ভীষণ জরুরিভাবে বোঝাটা প্রয়োজনীয়। প্রথম ফোন কল ছিল ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সাথে, দ্বিতীয় ফোন কলটা ছিল নরেন্দ্র মোদীর সাথে, তৃতীয় ফোন কলটা যেটা তাদের সেক্রেটারি অ্যান্ড সেনেটরা যখন ডিক্লারেশনে আসে, যেখানে ভার্জিনিয়া পেশ করে বিলটা, এই 3টে জায়গায় ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বুঝেছে যে ইরানকে যদি আঘাত করা হয়, হয়তো দিস ইজ নট ওয়ান ম্যানস গেম, এবং এটা এত বড় একটা আকার নিতে পারে যেই আকারটাকে ফর্মালি ডোনাল্ড ট্রাম্প হ্যান্ডেল করার জায়গায় নেই। এবং এই ভয়টাকে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এবং এই ভয়টাকে তারা ভীষণ ভাবে তাদের মধ্যে ঢোকে। তার কারণটা হলো ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যদি ইরান আক্রমণ করা হয় তাহলে বাকি বিশ্ব হয়তো চুপ করে থাকবে, কিন্তু যখন রাশিয়া তার স্ট্যান্ডটা বোঝায়, যখন ইন্ডিয়া তার স্ট্যান্ডটা বোঝায়, এবং ইন্ডিয়া রাশিয়া স্ট্যান্ড বোঝার পর তার সেনেটের স্ট্যান্ডটা সে বোঝে, তখন সে এটা বুঝতে পারে যে একমুখী খেলা এটা হবে না। এবং তাই জন্যই গত পরশুদিন কাতার থেকে যে ফ্লাইটস গুলো তারা দাবিয়ে রেখে দিয়েছিল, সেই ফ্লাইটস গুলো তারা উইথড্র করে, এবং সেই ফর দ্য সেম রিজন, যে কারণে তারা অলরেডি ওমান বা ব্রুনাইয়ের সাথে কথাবার্তার মধ্যে ছিল, তার এয়ারস্পেসের মাধ্যমে কিছুটা স্পেস অকুপাই করা, সেটাও থেকেও তারা নিজেদের উইথড্র করে। দিস ইজ দ্য ভেরি ক্লিয়ার রিজন যে ওরা ভয় পেয়ে গেছে এই কারণে, কারণ ইরান ইজ নট অ্যালোন। আপনি বলছেন আমেরিকা ভয় পেয়ে গেছে, তবে এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখি, আর 1 মিনিটের মধ্যে আপনাদেরকে আরো বড় একটা আপডেট আমরা দিতে চলেছি। এই জ্যাঠামশাই ট্রাম্প তিনি বোধহয় এখন থরহরিকম্পের মধ্যে পড়ে গেছেন, দেবশ্রী খবর। তবে এরই মধ্যে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজই ইউরোপের 3 দেশের সঙ্গে বৈঠক ইরানের, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসবেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠক হবে সুইজারল্যান্ডের জেনেভায়। বৈঠকে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। এই বৈঠকটাকে বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন শুভাশিস বাবু? অ্যাবসলিউটলি, এটার কারণটা হচ্ছে, দেখুন, দুটো জিনিস বোঝার দরকার আছে। এটা গোটা মিটিংটা হচ্ছে জেনেভায়। দ্বিতীয় জিনিস হচ্ছে এখানে ইউরোপিয়ান ইউনিয়ন আসছে এবং G7 মেম্বারসও আসছে। এটা সব থেকে বড় কারণ, দে ডোন্ট ওয়ান্ট টু গেট ইনডালজড ইন ডাইরেক্ট কনফ্লিক্ট এগেইনস্ট ইরান, বিকজ এরা সবাই বুঝতে পারছে আসবো আপনার কাছে। তবে আপনাদেরকে বলছিলাম 1 মিনিটের মধ্যে একটা বড় খবর দেব, পাক্কা 42 সেকেন্ডের মাথায় সেই খবর ব্রেক করছি আমরা। ইরান নিয়ে হঠাৎই সাবধানী হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে অল আউট অ্যাটাকে রাজি নন ট্রাম্প। পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রিত হামলা চালাতে চায় হোয়াইট হাউস। খামেনেইকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নয়, খামেনেই ক্ষমতা থেকে সরলে অরাজকতা তৈরি হতে পারে আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের। এই মুহূর্তের বড় খবর ব্রেক করছি আমরা। ইরান নিয়ে হঠাৎই অতি সাবধানী হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুজয়ের কাছে আবারও যাব। সুজয়, তোমার সঙ্গে একটু আগেও কথা হচ্ছিল, অতি সাবধানী হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কি
কি কারণে? দেখো, কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে যে অবিচল থাকতে পারছেন না ট্রাম্প, সে কথা বলাই যায়। তার কারণ বিভিন্ন সময় এই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে তাদের অর্থাৎ আমেরিকার বা ট্রাম্পের অবস্থান প্রত্যেক মুহূর্তে বদল করছে। এর আগে যেমন তোমায় বলছিলাম যে আরও 2 সপ্তাহ সময় ইরানকে দিতে চাইছিলেন ট্রাম্প। এখন যে নতুন তথ্য জানা যাচ্ছে যে যে তথ্য সামনে আসছে সেই অনুযায়ী ইরান নিয়ে কিছুটা সাবধানী পদক্ষেপ নিতে চাইছেন ট্রাম্প। তার কারণ তিনি এতক্ষণ পর্যন্ত যে পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতেই একটা বিভিন্ন আলোড়ন উঠেছিল এবং নিজের দেশেই যথেষ্ট চাপের মুখে পড়েছিলেন ট্রাম্প। এইবার তার নতুন কৌশল যে তারা ইরানকে এবার পুরোদস্তুর হামলা নয়, বরং হামলা না করে নিয়ন্ত্রিত পরমাণু কেন্দ্রে নিয়ন্ত্রিত হামলা করতে চায় ট্রাম্প, সেই কথায় ঘোষণা করেছে। সে কটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং খামেনেইকে ক্ষমতা থেকে সরানো নয়, তার সেই সিদ্ধান্তের কথাও। অথচ কয়েকদিন আগে সুজয় এই আমেরিকাকেই দেখেছিলাম তারা টার্গেট করেছিলেন খামেনেইকে। সুভাষিস বাবু, গোটা খবরটা তো আপনি শুনলেন। দেখুন, একটি দেশকে ধ্বংস করতে গেলে যে দেশ ধ্বংস করবে তার উপরে আন্তর্জাতিক চাপ আসতে পারে। আমি ধরে নিলাম ধ্বংস করার লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে দখল করা। সেক্ষেত্রে এর আগে যাকে দিয়ে আমেরিকা ইরানকে দখল করতে চেয়েছিল, তার এজেন্ট সাদ্দাম হোসেন, তিনিও দখল করতে পারেননি। তার কারণ ইরানের ভৌগোলিক অবস্থান এবং জারগোস পর্বতমালা একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল। কোথাও গিয়ে ট্রাম্প এবার ব্যাক ক্যালকুলেশন করতে শুরু করে দিয়েছেন। দেখুন, ট্রাম্প নানান দিক থেকে প্রেশারাইজড আছে। আমি বারবার বলছি, ট্রাম্প অ্যাজ এ ডিপ্লোম্যাটিক হেড আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাজ এ ডিপ্লোম্যাটিক হেড, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই দুটো কিন্তু একভাবে ভাবলে চলবে না। ট্রাম্প বহু এমন স্টেটমেন্ট করছে যেটা আমেরিকান স্টেটমেন্ট নয়। তার কারণ হচ্ছে তুলসী গাবার্ড যে স্টেটমেন্ট আগের দিন করেছে যে আমাদের কাছে সে অর্থে কোনো তথ্য প্রমাণ নেই অ্যাবাউট ইরানিয়ান নিউক্লিয়ার প্র্যাকটিস, সেটাকে কিন্তু ট্রাম্প নাকচ করেছে। আমার প্রশ্ন হলো, তাহলে ট্রাম্প যে হচ্ছে দ্য হেড অফ গভর্নমেন্ট ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সে নিজের হেড অফ ইন্টেলিজেন্সের কথায় বিশ্বাস করছে না কেন? তাহলে কি এমন কোনো একটা জিনিস সে করতে চাইছে যে জিনিসটা তার নিজের সেনেট তাকে সাপোর্ট করছে না? সো দ্যাট ইজ দ্য রিজন এই ডিফারেন্স গুলোকে একই লাইনে এসে একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি করাটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এবং সে কারণে G7 এবং ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা ট্রাম্পের নিজস্ব টুল, সেই টুলটাও কোথাও গিয়ে ভেবে দেখছে যে আমরা যদি ডাইরেক্টলি ইন্ডালজ হই, আমরাও ইকোনমিক্যালি সাফার করছি, আবার একটা ইন্ডালজেন্সে গেলে সেটা একদমই তাই। এই অভিজ্ঞতা আমেরিকার এর আগেও হয়েছে, এই ধরনের অভিজ্ঞতা আমেরিকার আগেও হয়েছে। 4 বছর আগে আমরা দেখেছিলাম তালিবানের তারা খেয়ে তারা পালাতে বাধ্য হয়েছিল। তারও আগে দেখেছিলাম 80 থেকে 88 এই আমেরিকারই একজন এজেন্ট সাদ্দাম হোসেন, তাকে দিয়ে ইরান দখল করে ছক কষা হয়েছিল, কিন্তু সেও সেখান থেকে পগার পার হতে বাধ্য হয়েছিল। হয়তো ব্যাক ক্যালকুলেশন করছেন ডোনাল্ড ট্রাম্প। নজর থাকবে, আমাদের নজর থাকবে কেন হঠাৎ করে অতি সাবধানী হয়ে উঠলেন ডোনাল্ড ট্রাম্প। ফিরে এলাম ব্রেকের পর। আজকের আরো একটা বড় খবর, চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে আজ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। 2016 এসএসসি চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, নিশ্চয়ই মনে আছে আপনাদের। আর তাকেই চ্যালেঞ্জ করে মামলা দেওয়া হয় হাইকোর্টে। গত সপ্তাহে মামলা শুনানি শেষ হয়েছে, আজকে রায় ঘোষণা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। সুমন, এর আগে তোমরা যতবার কথা বলেছো তারা একটাই কথা বলেছেন যে আমরা ভাতাজীবী হতে চাই না, আমরা চাকরিজীবী ছিলাম, চাকরিজীবী থাকতে চাই, চাকরিজীবী হতে চাই। আর এখান থেকেই প্রশ্ন, এই মামলা নিয়ে তাদের আগ্রহ কতটা? দেখো, যোগ্য শিক্ষাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারের দুর্নীতির জন্য চাকরি চলে গেছে বলে তারা দাবি করেন, এবং তারা বলছেন যে তারা সত্যি ভাতা চান না, কিন্তু এই সাপোর্ট হিসেবে ভাতাটা তাদের প্রয়োজন। আজকে কলকাতা হাইকোর্টে মামলার রায়দান হবে। ভাতা আপনারা পাবেন কি পাবেন না, আপনাদের কি ভাতা প্রয়োজন? দেখুন, ভাতা পাবো কি পাবো না এটা তো ডিসাইড করবে যে জাস্টিস আজকে কেসটা দেখছেন উনি, ঠিক আছে। কিন্তু ভাতার যে নোটিফিকেশান সেটাকে কিন্তু কলুষিত করেছে এই রাজ্য সরকার, কারণ সেখানে বলা হয়েছে সকলকে ভাতা দেওয়া হবে। যেহেতু যোগ্য শিক্ষকরা 31 ডিসেম্বর পর্যন্ত ওনারা এক্সটেনশন পিরিয়ড পেয়েছে স্কুলে যাওয়ার এবং তাদের মাইনে চালু আছে, সেই জন্য আমরা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে একটা অনশন করেছিলাম এবং বলেছিলাম আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী, অর্থাৎ গ্রুপ সিতে 1255 জন এবং গ্রুপ ডিতে 2139 জন, অনলি ফর তাদের জন্য একটা ইন্টারিম রিলিফের ব্যবস্থা করা হোক, যাতে তারা মেন্টালি স্যাটিসফ্যাকশন জায়গায় থাকে এবং আইনি প্রক্রিয়াগুলো লড়তে পারে। সরকার দুর্নীতি করার জন্য তাদের চাকরি গেছে, 7 বছর পরে এই চাকরি ফিরিয়ে আনতে গেলে কোর্ট থেকেই ফিরিয়ে আনতে পারবো। তাই জন্য তাদের মানসিক শান্তি যাতে বজায় থাকে এবং তারা মেন্টালি যাতে ফ্রি থাকেন এবং যাতে কোর্ট কেস লড়তে পারেন, এটা বুঝতে পেরেছি সুমন। নজর থাকবে আজকে, নজর থাকবে এই খবরের দিকে।